ছাত্র দলের 3 বারের সভাপতি 2008 থেকে 2017 সাল এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমার পরিচয় দিয়ে বলি যে এই মামলাটা 2023 সালের। আমরা জামিনে ছিলাম। বিগত 13 তারিখ কেন এজলাসের মাধ্যমে মিসিং হয়েছে, কি কারণে গ্রেফতারি করানো হয়েছে আমরা এটা জানি না। তারপরে যেহেতু আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জামিনের জন্য উপস্থিত হয়েছি। তাহলে আমি আমার কথা বললাম, উনি আমার কথার উত্তরে মামলা সংক্রান্ত কোনো কথা না বলে উনি বলছেন, এই যে দেখেন উপরে দেখেন ফ্যান ঘুরে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত বিদ্যুৎ নাই। আপনারা যে একটা প্রেক্ষাপটের কথা বলছেন বা দলীয় পরিচয় দিয়ে কথা বলছেন, তাহলে তো আমরা পূর্বেই ভালো ছিলাম। এখন 2 ঘন্টা ধরে কারেন্ট নাই, আদালত এজলাসে আমাদের বিচারিক কার্যক্রম, আমরা মানে বিভিন্ন রকম কথা। তাহলে আগের সরকার, এই সরকার কি করে, তাহলে কেন করছে না, সরকার কেন করছে না, আপনারা সরকারকে জানাতে পারেন। আমাদের কথা হচ্ছে যে উনি বিচারকের আসনে আসীন থেকে মামলা শুনানি চলছে এজলাসে, উনি কি উনার এই চেয়ার থেকে এই বক্তব্যগুলো দিতে পারেন কিনা। সরকারের এগেইনস্টে উনি একজন সরকারের প্রজাতন্ত্রের উনি একটি বিচারকের দায়িত্বে আছেন। উনার এই দায়িত্ব থেকে তো এই কথাগুলো উনি বলতে পারেন না। উনি সরাসরি সরকারকে এগেইনস্ট করে কথা বলছে যে তাহলে এই সরকারের আমলে কি সুবিধা, তাহলে সরকারই ভালো ছিল। তো একজন বিচারক যদি এই ধরনের মন্তব্য করেন বিচারকের আসনে থেকে, আমাদের মনে হয়েছে যে উনি ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দোসর। এবং উনি যেহেতু গোপালগঞ্জ, উনি নিজেই বলছেন আমার বাসা গোপালগঞ্জ, তাহলে উনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার দোসর। উনি দোসর হওয়ার কারণে আমরা জামিনে থাকার পরেও আবার আমাদের এই হাজিরা, বিগত মাসের 13 তারিখ আমরা হাজিরা উপস্থিত হওয়ার পরেও আমাদের এই নামে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা হয়। আচ্ছা, গ্রেপ্তার পরোয়ানা হয়েছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আদালতে এসেছি, আমরা এই জামিন আমাদের পক্ষে আমাদের আইনজীবী আবেদন করেছে। তো উনি এই ধরনের মন্তব্য বিচারকের আসন থেকে করেছেন বিধায় কোর্ট চত্বরে নেতাকর্মী উত্তেজিত হয়ে যায়। একটা পর্যায়ে স্লোগান হয়, বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আমি এবং ছাত্র দলের জেলা সভাপতি মিম ফজলে আজিম আমরা যৌথভাবে বক্তব্য দিই। আমরা আমাদের 2 সংগঠনের পক্ষ থেকে 72 ঘন্টার আলটিমেটাম দেই। এই 72 ঘন্টার মধ্যে এই বিচারককে, উজ্জ্বল মাহমুদ সম্ভবত ওনার নাম, এই বিচারককে অপসারণ, প্রত্যাহার অথবা রাষ্ট্রবিরোধিতার কথা বলার জন্য আইনি যে বিষয়গুলো আছে এটা বাস্তবায়নের জন্য আমরা 72 ঘন্টার দাবি উপস্থাপন করি। এই 72 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ দেখতে না পাই, আমরা এখানে ঘোষণা দিই 72 ঘন্টার পরে আমরা যৌথ সংগঠন আদালত চত্বরে কর্মসূচি দিতে এবং পালন করতে বাধ্য হব। আর এহেন কর্মসূচির জন্য, এহেন কর্মকাণ্ডের জন্য, আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণ বিচারক মহোদয় দায়ী বলে আমরা মনে করি। যে একজন প্রজাতন্ত্রের আমলা রাষ্ট্রে এখন বিচার কার্য পরিচালনার দায়িত্বে উনি এখানে আছেন, উনি কোনোভাবেই এই বিচার বা এই নথির বাইরে কোনো কথা বলতে পারেন না। উদাহরণস্বরূপ অনেক কথা অনেক সময় আসে, কিন্তু উনি যে কথাটা নিয়ে আসছেন সেই কথাটা রাষ্ট্রবিরোধী কথা। উনি যে কথাটা বলেছেন সেটা রাষ্ট্রবিরোধী। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা নরমালি প্রতিবাদ করে তাদেরকে বলা হয়েছে, বলার পরবর্তীতেও উনি ওখান থেকে অনেক উচ্চবাচ্য করেছেন। আমাদের ছেলেমেয়ে এটা দেখেছে, সকলে এটা পরিলক্ষিত করেছে যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা অনেক রাফ ছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা প্রতিবাদ পরবর্তীতে আমরা এখানে বসেছিলাম। আমাদের পরবর্তী যে আসামিটা গ্রেপ্তার ছিল, সেই আসামিটা যখন গ্রেপ্তার হওয়ার এখানে নিয়ে আসে, প্রশাসনিক ব্যক্তিবর্গ যখন এখানে নিয়ে আসে, মামলাটা যখন আমাদের অ্যাডভোকেট বর্গের মাধ্যমে আমরা যখন ওখানে প্লেজ করি জামিনের জন্য, উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। উনি এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পরে আমরা পুনরায় যখন যাই, তখন ওনাদের এবং আমাদের অনেক উৎসুক কর্মী থাকে, যার ফলশ্রুতিতে একটা হ্যাভারিং হয়। হ্যাভারিং এর মাধ্যমে এই উৎসুক কন্ডিশনটা তৈরি হয়েছে। এটা আমরাও চাই নাই। জানি আমরা যে কোনো রকমের কোনো কিছু হলে এটা আমার দল, বাংলাদেশ জাতীয় দল, মানুষের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত যে সরকার, এই জনগণের সরকার, এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমরাও চাচ্ছিলাম না কোনো কিছু করতে, কিন্তু ওনাদের উদ্যত্ত আচরণ এবং ওনাদের উদ্যত্ত আচরণের ফলশ্রুতিতে আমাদের কর্মী
উত্তেজিত হয়ে এরকম কর্মকাণ্ড ঘটানো হয়েছে। কালকাচি স্লোগান ওই আদালত চত্বরে, আসলে স্বাভাবিক ব্যাপার হচ্ছে কি আদালত চত্বরের স্লোগান বা এরকম কোনো কিছু তো চলে না। হ্যাঁ, ভাঙচুর এগুলো কোনো কিছুই না, হয়তো বা ধাক্কাধাক্কির একটা পর্যায়ে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু আহামরি এরকম না যে আমরা যে লাঠি সোটা নিয়ে আমরা যে ভাঙচুর করেছি, এরকম কোনো কিছু, কোনো ফুটেজ, অনেক সাংবাদিক আপনারা ছিলেন, অনেক সাংবাদিকের কাছে ফুটেজ আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের হাতে কোনো রকমের কোনো অস্ত্র বা কোনো কিছু ছিল না, আমরা স্বাভাবিকভাবে যে প্রতিবাদ করেছি এতটুকুই। যে ফ্যাসিবাদ মামলা দিয়েছে, ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরও আমাদের কোন ইশারায় এখন পর্যন্ত মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না, মামলাগুলো হয়রানি, আমরা দিনের পর দিন এখন পর্যন্ত 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা হয়রানির শিকার হচ্ছি। এটা আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাচ্ছি, যেন এই হয়রানিগুলো বন্ধ হোক, তাহলে এখন কোনো বড় পরিস্থিতি তৈরি হবে না। আমি মনে করি এই ঘটনাটি একটি অনভিপ্রেত, এবং এইটা একটা 5ই আগস্টের পরে যে মব কালচার শুরু হয়েছে, সেই মব কালচারেরই একটা সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। পাশাপাশি এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। আমি আইনজীবী সমিতির সেক্রেটারি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি, এবং এটা বিচার বিভাগের প্রতি আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠার যে আমরা মনে করি যে নতুন বন্দোবস্ত জন্য 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, সেইটা নতুন বন্দোবস্তের একটি যারা বলতো নতুন বন্দোবস্ত আমরা সৃষ্টি করব, এইটা তার বিপরীত কার্যক্রম হয়েছে, এবং আমি মনে করি এটা বিচার বিভাগের প্রতি একটা হুমকি স্বরূপ। এইটা আমি যেটা শুনেছি, যারা এজলাসে ছিল সেইখানে যেটা শুনেছি সেইটা হলো যে সেইখানে যখন জামিনের জন্য দরখাস্ত দেয় এবং দরখাস্তের পরে সেইখানে তারা রাজনৈতিক পরিচয় দিয়েছে। বিচারক সেইখানে জামিনের প্রার্থনা মঞ্জুর করেছে, কিন্তু তারা বলেছে আমরা রাজনৈতিক পরিচয় তারা দিয়েছে। রাজনৈতিক পরিচয় দেওয়ার পরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উনি বলেছেন যে বিদ্যুতের যে এই বেহাল অবস্থা, আপনি যখন এত বড় নেতা তখন এই ধরনের কথা বলেছে। উনি মাঝে মধ্যে বলেন যে আপনারা তাহলে আমাদের বিদ্যুতের বিষয়টা আপনারা একটু দেখেন। তখন তাকে করেছে এবং তাকে প্রথমবার তার এজলাস কক্ষ ভাঙচুর করেছে বহিরাগত। এবং আমি মনে করি যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, যারা এই ঘটনাটা ঘটেছে এটা তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা উচিত। যে আমাদেরকে যে তারিখটা, অর্থাৎ ডায়েরিতে, আদালতের ডায়েরিতে যে তারিখটা সরবরাহ করা হয়েছে, সেই তারিখের সঙ্গে নথির তারিখের কোনো মিল নেই। মিল না থাকার কারণে ওই তারিখে নথিটা উঠে আমাদের বিরুদ্ধে করেন ছিল। তারপরে আমি 5টা আসামি, তার ভিতরে একজনকে পূর্বেই কিন্তু পুলিশ ধৃত করে। 4 জন আসামিকে আমি জামিনের জন্য দরখাস্ত করলে আদালতকে আমি এই কথাগুলো বলি এবং ডায়েরির সঙ্গে নথি প্রমাণস্বরূপ তাকে কাগজ দেওয়ার চেষ্টা করি বা দিই। যাই হোক, শেষ পর্যন্ত আদালত আমাদেরকে 4 জনকে জামিন দেয়। এই জামিন দেওয়ার পরে বর্তমানে যে কারেন্ট নাই এই সম্পর্কে হাকিম সাহেব 2-1টা কথা বলেন। এই 2-1টা কথা বলে পিছন থেকে বললো যে এগুলো আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট করে খেয়েছে, এই কারণে। যাই হোক, জামিন দেওয়ার পরে আমরা থেকে বাড়িয়ে চলে আসার পরে একটু ওই কথা কাটাকাটি হয় পুলিশের সঙ্গে কথা হয়, যেটা পুলিশ আমাদেরকে ওখানে বলেছিল যে ছবি উঠাই। আমিও তখন কিন্তু নিষেধ করেছিলাম, হাকিমও নিষেধ করেছিল। এই যে একটা ওখানে মনোমালিন্য হওয়ার কারণে জামিন হওয়ার পরে তারা বাড়ি আসার সময় তারা স্লোগানের একটা মোটামুটি দিয়েছে। এই স্লোগানকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়। এই গন্ডগোল হওয়ার পরে আর একটা যে আসামি আছে, এইটার কাগজপত্র আমি রেডি করে, তখন পর্যন্ত আসেনি, পরবর্তীতে আসলে আমরা কাগজপত্র রেডি করে গেলে হাকিম সাহেব বললো এখন আর করবো না, একটু পরে আপনারা কালকে বা করে। আমি আইসা তারাকে বলি যে এটা কালকে আমরা করে দিব বা হবে, জামিনের একটা ব্যবস্থা হয়। তখন সে উঠে দিতে হয়, ছেলে স্লোগান দিতে দিতে
বিভিন্ন ঘটনার সঙ্গে। এই হলো কথা।